আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে কথা বলবো আউটসাইড ইমিগ্রেশন রুলসের অধীনে কিভাবে ডিসক্রিশনারি লিভ দেয় বা হোম অফিস মঞ্জুর করে। ডিসক্রিশনারি লিভ আবার বিভিন্নভাবে হতে পারে। বিশেষ করে আউটসাইড ইমিগ্রেশন রুলস অনেকটা আইনের ভিত্তিতে বা পলিসির ভিত্তিতে হয়ে থাকে। আমি এক একটা ভিডিওতে এক একটা বলার চেষ্টা করব। প্রথমে বলবো যেটা ডিসক্রিশনারি লিভ কীভাবে মেডিকেল গ্রাউন্ডসে দেয় সেটা বলার চেষ্টা করবো। এটা একটা গাইডেন্স, আপনারা নিজস্ব লয়ারের পরামর্শ অনুযায়ী কাজ করবেন, অ্যাডভাইস নিয়ে অ্যাপ্লাই করবেন। এটার সাথে একটা জেনারেল গাইডেন্স। প্রথমে আমি একটু টেক্সটেরও সাহায্য নেব, তাহলে আপনাদের অ্যাকুরেসিটা একটু ভালো হবে। ডিসক্রিশনারি লিভের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, ডিসক্রিশনারি লিভ মাস্ট নট বি গ্রান্টেড ওয়ার ইন্ডিভিজুয়াল কোয়ালিফাইজ ফর লিভ আন্ডার ইমিগ্রেশন রুলস অর লিভ আউটসাইড রুলস ফর আর্টিকেল 8 রিজনস। মানে কেউ যদি ইমিগ্রেশন রুলসে যেটা বলতে চাচ্ছে যে ইমিগ্রেশন রুলসে কোয়ালিফাই করলে তো ওনার ডিসক্রিশনারি লিভ তারা দেয় না, অথবা আউটসাইডে যদি আর্টিকেল 8 রিজনে হয় তাদের ডিসক্রিশনারি লিভ দেয় না। It only applies to those who provide evidence of exceptional, তখনই only apply করে যখন exceptional compensatory circumstances অথবা other compelling reason to grant leave on discretionary basis থাকে, তাহলে ডিসক্রিশনারি লিভ দেওয়া হয়। ইমিগ্রেশন রুলসে যদি অ্যালাউ করে, কোনো রুলসে পড়ে, তাহলে ডিসক্রিশনারি লিভ দেওয়া হয় না, বা আর্টিকেল 8 অনুযায়ী হয় তাহলে দেওয়া হয় না। বলা হচ্ছে এক্সেপশনাল সার্কামস্টেন্সেস অথবা কম্পেলিং রিজন থাকতে হবে এই ডিসক্রিশনারি লিভ দেওয়ার জন্য। এখন আর্টিকেল 3 মেডিকেল কেস যেগুলি হচ্ছে প্রথমত বলে নাকি মেডিকেল কেসে সাকসেসফুল হওয়া খুবই কঠিন। তারপরে যে রুলসটা ফলো করে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এটা মোস্টলি বিভিন্ন ধরনের কেস লর উপর ভিত্তি করে একটা সিদ্ধান্তে আসছে, যেটা বর্তমানে আছে সেটা বলার চেষ্টা করব। লিভ আউটসাইড রুলস যেটা এটা প্রথমত চালু হয়েছে, যেটা বলছে যে 1997 এটা কেস ডি ভার্সেস ইউনাইটেড কিংডম। ইন দ্যাট কেস ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস বলছে যে ডিতে যদি টু এসকিস উড হ্যাভ বিন ব্রিচ, তারা যদি রিমুভ করা হয় তাহলে তার আর্টিকেল 3 রাইট যদি এক্সপেল করা হয়, আর্টিকেল 3 রাইটস এগেনস্ট টর্চার অ্যান্ড ইনহিউম্যান অথবা ডিগ্রেডিং ট্রিটমেন্টের বিরুদ্ধে যাবে, তার রাইট যেটা সেটা ব্রিচ হবে। আর্টিকেল 3 রাইটের যদি কেউ যদি এক্সপেল করার পরে বা রিমুভ করার কারণে রিমুভ করা হয় এবং যদি প্রমাণ করা যায় তার টর্চার এবং আর্টিকেল 3 ব্রিচ হয়ে যায়, যেমন এগেনস্ট আর্টিকেল 3 রাইট এগেনস্ট টর্চার অ্যান্ড ইনহিউম্যান অর ডিগ্রেডিং ট্রিটমেন্ট। এটা হচ্ছে ডি ভার্সেস ইউনাইটেড কিংডম 1997 25 EHRR 423 এই মামলার অধীনে। বিকজ তখন এই ডি যিনি সাফার করতেছিল HIV বা এইডসে, এখন এটা ফেস ইমিনেন্ট ডেথ, সোশ্যাল মেডিকেল যে দেশে হোম কান্ট্রিতে পাঠালে সে সহজেই মারা যাবে, উইদাউট সোশ্যাল এবং মেডিকেল কোনো অ্যাসিস্ট্যান্স পাবে না, এবং তখন এটা লিমিটেড ট্রিটমেন্ট ফেসিলিটিস ছিল। তারপরে যেটা হচ্ছে এইটা ডিটা সাকসেসফুল হচ্ছে, প্রথমে ছিল 97-এ, তারপরে 2008-এ একটা মামলা আসছে এন ভার্সেস ইউনাইটেড কিংডম। সেটাতে বলছে যে যেটা রিলায়েন্স করা পরবর্তীতে খুব টাফ হয়ে যায়, যেটা এন ভার্সেস ইউনাইটেড কিংডম 2008 47 EHRR 39। এটাতে বলছে একমাত্র ডেথ বেদে কেউ যদি থাকে, মৃত্যু শয্যায় থাকে, তাহলে এটা কোয়ালিফাই করবে। প্রথমত ডি ইউনাইটেড কিংডম, তারপর হচ্ছে এন ইউনাইটেড কিংডম। ডি ইউনাইটেড কিংডম বলছে যদি ডিগ্রেডিং ট্রিটমেন্ট হয়, ইমিনেন্ট ডেথ হয়, পরেরটা বলছে ডেথ বেড হয়। এরপরে যেটা হচ্ছে অ্যাপ্লিকেন্টটা যদি দেখা যায় একটু কোয়ালিফাই বড় করছে আর কি এরিয়া, অ্যাপ্লিকেন্ট সিকিং টু রেজিস্ট রিমুভাল অন মেডিকেল গ্রাউন্ডস ফলোয়িং 2016। এটা মামলাটা হচ্ছে পাপুস
ভিলি ভার্সেস বেলজিয়াম এই মামলা অ্যাপ্লিকেশন নম্বর 41738/10। এই পাপোশ ভ্যালি মামলায় মেডিকেল গ্রাউন্ডসে ভিসা করার জন্য এটা এলাকাটা বর্ডেন করছে এবং এখানে বলা হচ্ছে ক্রাইটেরিয়া বলছে অ্যাপ্লিকেন্ট ওয়াজ নট ইমিনেন্ট ডেথ, অ্যাপ্লিকেন্ট ডেথ ওয়াজ নট ইমিনেন্ট, মানে অ্যাপ্লিকেন্ট খুব শীঘ্রই মারা যাবে না, বাট রিমুভাল কজ এ সিগনিফিকেন্ট ডিটারিয়েশন ইন দেয়ার কন্ডিশন, তাদের কন্ডিশনটা আরও খারাপ হবে। এই যে বেলজিয়াম পাপোশ ভ্যালি ভার্সেস বেলজিয়াম মামলায় বলা হচ্ছে যে এটা এই মানে মেডিকেল গ্রাউন্ডসে পেতে হলে যেটা হয়, আগে ছিল প্রথমে ছিল হইল গিয়া এই যে ইমিনেন্ট ডেথ, তারপরে ডেথ বেড, তারপরে বলছে ইমিনেন্ট ডেথ হলে হবে না, এটা যদি ডিটারিয়েট করে তাহলেও এই কন্ডিশন মেডিকেল গ্রাউন্ডসে কন্ডিশনটা ফুলফিল করবে। এটা আরেকটা মামলার পরবর্তী যেটা হচ্ছে এইটা কনফ্লিক্ট শুরু হয়ে গেল সুপ্রিম কোর্টে। এটা হচ্ছে AM ভার্সেস জিম্বাবুয়ে ভার্সেস সেক্রেটারি অফ স্টেট হোম ডিপার্টমেন্ট 2020 সালে যেটা হলো মামলা, ইউকে সুপ্রিম কোর্ট UKSE। যে AM জিম্বাবুয়ে বলছে, তারা বলছে এটাই ভালো, পাপোশ ভ্যালি ভার্সেস বেলজিয়াম মামলাটা যেটা বলছে যে গেলে আরও ডিটারিয়েট করবে, আরও কন্ডিশন রয়েছে, সেই মামলাটাই মানে কোয়ালিফাই করে। লেটস সে কনফ্লিক্ট বিটুইন দিস টেস্ট এন্ড হার্সার ডোমেস্টিক অথরিটি অ্যাপ্রুভড এন্ডোস পাপোশ ভ্যালি সুপ্রিম কোর্টে 2020 সালে। এটাই এখন পর্যন্ত আমার জানা মতে আছে। এটা হচ্ছে আরও ডিটেলস আপনাকে মানে জানতে হবে, আপনার লয়ার এক্সপার্ট হলে এটা মানে এটা জানবেন। এইসব অ্যাপ্লিকেশন মেডিকেল গ্রাউন্ডসে করতে হলে কোনো ধরনের ফিজ লাগে না। হোললি এক্সাম আর্টিকেল 3 গ্রাউন্ডসে করলে হোললি এক্সাম ফ্রম চার্জ, দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি অর ইমিগ্রেশন হেলথ চার্জ, ইমিগ্রেশন ফিও নাই, ইমিগ্রেশন হেলথ চার্জও নাই। সো দেয়ার ইজ নো নিড টু অ্যাপ্লাই ফর ফি ওয়েভার। যখন এটা অ্যাপ্লাই করবে মেডিকেল গ্রাউন্ডসে ফি ওয়েভারের দরকার নাই এবং এটা অ্যাপ্লাই করা যায়। এবং এটা গাইডেন্সে যেটা বলছে যে আপনি অ্যাপ্লাই করবেন গাইডেন্স, হোম অফিস গাইডেন্স আর্টিকেল 3 গাইডেন্স রয়েছে, সেখানে বলছে claimant make an application leave to remain on the medical grounds. Article 3 of the ECHR is cited alongside other article of ECHR. Whole application will be uncharged provided claim of the article in respect of Article 3 constitute a genuine basis of the applications, এবং এটা জেনুইন বেসিস অফ দি অ্যাপ্লিকেশন এবং এটা রিয়েলিস্টিক প্রসপেক্ট থাকতে হবে। সময় মানে আমার খুব কম সময় দিতে হবে, ভিডিও বড় হলে এটা অনেকে পড়তে পারেন না, সেই জন্য বলছি যে রিয়েলিস্টিক প্রসপেক্ট থাকতে হবে, জেনুইন বেসিস থাকতে হবে। যদি মেডিকেল ইস্যু যেগুলি করা হবে, ফ্যামিলি ইস্যু, যদি দেখা যায় যে এনাফ থ্রেশহোল্ড ফুলফিল করছে না, তাহলে হোম অফিস বলতে ফিজ দেও, ফিজ দিলে পরে অন্যান্য কনসিডারেশন বিষয়গুলো দেখবে। যদি দেখা যায় মেডিকেল গ্রাউন্ডসে অ্যাপ্লাই করার পরে সাফিসিয়েন্ট গ্রাউন্ড হয় না, হোম অফিস বলছে তুমি ফিজ মাপ পাও না, তুমি ফিজ দেও, ফিজ দেওয়ার পরে তখন তারা বিবেচনা করে, তখন আপনার বিবেচনা করবে, অন্যথায় রিজেক্ট করবে। এই হচ্ছে এটা অ্যাসাইলাম গ্রাউন্ডসের পাশাপাশি করা যায়। এই হচ্ছে জেনারেল আইডিয়া। আপনারা আউটসাইড ইমিগ্রেশন রুলস আর্টিকেল 3 মেডিকেল গ্রাউন্ডসে কীভাবে বিনা ফিজতে হেলথ চার্জ ছাড়াই অ্যাপ্লাই করবেন, একটা গাইডেন্স আপনার লয়ারের পরামর্শ নেবেন এবং পরামর্শ ছাড়া করবেন না। এর অর্থ এই না যে আমার কাছে আসবেন, আপনার নিজস্ব লয়ার দায়িত্বে নেবেন, কারণ এটা একটু কমপ্লেক্স অ্যাপ্লিকেশন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।